পাল্টা প্রশ্ন আমরা এটাও করব যে আপনি যেই ক্ষমতা বলে এই কথাটা বলছেন, যে দাবি অযৌক্তিক, আপনি যে ক্ষমতা বলে বলছেন এবং যে প্রহসনটা আপনি করছেন, সেই প্রহসন, সেই ক্ষমতা, সেটা কি যৌক্তিক না অযৌক্তিক? প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে একেবারে অযৌক্তিক আন্দোলন, এইটার কথা যদি ওনাকে ফিডব্যাকটা দিতে হয়, এটার প্রত্যুত্তর যদি করতে হয়, তাহলে বলতে হবে যে 2000 একত্রিত হয়েছে। তারাও তো একদিন ছাত্র ছিল, তারা কিভাবে আমাদের মেয়েদের গায়ে হাত তুলে, তারা কিভাবে আমাদের উপর লাঠি চার্জ করে, আমাদের 2-3 জনের খুন ভেঙে দিতে, ওনারা আমাদের খুব খারাপ ভাবে। আমি যদি এরা দুইলার মধ্যখানে যাই, এর হট্টা কিল আমার উপরে পড়তে পারে, কারণ এ তো আর আমারে দেখে মারতেছে না, দুইলাই কিলাকিলি লাগছে, তখন আমি কর্মকিতা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে কত প্রকারের যুক্তিযুক্ত সৃষ্টি হয়েছিল। এদিকে সেই যুক্তির সূত্র ধরে বাংলাদেশের আরেক আইডল রনি উনি জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর কথার বক্তব্যের প্রতি উত্তরে উনি কী বলেছিলেন। এদিকে ব্যারিস্টার সুমন উনি নতুন করে একটি তথ্য ঘোষণা করেছেন, তার নিজস্ব এলাকায় উনি জনগণের সামনে দাঁড়িয়ে বলেছেন উনি কেন আন্দোলনের সামনে যান নাই, আন্দোলনের মাঠে যান নাই। এমন সব বক্তব্য নিয়ে আজকের এই মূল যে বক্তব্যগুলো আপনাদেরকে দেখানো হবে এবং আপনারা দেখবেন এর মূল বক্তব্যর মাঝখানে কতটুকু যুক্তি খুঁজে পেয়েছেন আপনারা, এবং সেই যুক্তি অনুযায়ী যে ছাত্রীরা যেভাবে কথা বলেছেন এবং এই কথার প্রসঙ্গে আসলে কতটুকু যুক্তি আছে আমাদের এই দেশে, তারা কোটা আন্দোলন নিয়ে যে যুক্তিটা দেখিয়েছে, যেখানে তারা আন্দোলন করেছে, সেই আন্দোলন প্রসঙ্গে আপনাদেরকে আজকের এই ভিডিওটি তুলে ধরা হয়েছে। তবে রনির কথা প্রসঙ্গে আজকে চলে যাব সেই ছোট্ট যে ছাত্রীগুলো আছে তাদের বক্তব্যের কাছে। একদিন ছাত্র ছিল, তারা কিভাবে আমাদের মেয়েদের গায়ে হাত তুলে, তারা কিভাবে আমাদের উপর লাঠি চার্জ করে, আমাদের 2-3 জনের খুন ভেঙে দিতে, ওনারা আমাদের খুব খারাপ ভাবে, ওনারা গালিগালাজ করছে, ওনারা আমাদের প্রস্টিটিউট বলে দেখা দিতে পারে কোন ভাবে, কোন অধিকারে তারা আমাদের গালি দেয়। আমরা আমাদের ভাইয়ের দাবি পেতে কথা এনেছি। তাহলে পাল্টা প্রশ্ন আমরা এটাও করব যে আপনি যেই ক্ষমতা বলে এই কথাটা বলছেন, যে দাবি অযৌক্তিক, আপনি যে ক্ষমতা বলে বলছেন এবং যে প্রহসনটা আপনি করছেন, সেই প্রহসন, সেই ক্ষমতা, সেটা কি যৌক্তিক না অযৌক্তিক? প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে একেবারে অযৌক্তিক আন্দোলন, এইটার কথা যদি ওনাকে ফিডব্যাকটা দিতে হয়, এটার প্রত্যুত্তর যদি করতে হয়, তাহলে বলতে হবে যে 2018 সালে যখন শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, তখন কোটা সংস্কার চেয়ে আন্দোলন করেছিল। কোটা সংস্কারের বদলে উনি যে কাজটা করলেন সেটা হচ্ছে শিক্ষার্থীদের সাথে প্রহসন করে সম্পূর্ণ কোটা উনি বাতিল করে দিলেন। শিক্ষার্থীরা কিন্তু তখন কোটা বাতিল চায় নাই, সংস্কার চেয়েছিল। সম্পূর্ণ কোটা বাতিল করে দেওয়ার কারণে কি হয়েছে, যেটা হচ্ছে কয়েকটা কমিটি কিন্তু দাঁড়িয়ে গেছে। সংবিধানে আছে অনগ্রসর জাতিকে কোটার মাধ্যমে তাদেরকে সামনে মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে আমরা বলি, আমরা হচ্ছে উপজাতি জাতিকে বলি, আদিবাসী জাতিকে বলি, এবং হচ্ছে যারা আমাদের
অনগ্রসর জাতি আছে, দলিত শ্রেণী আছে, বিভিন্ন রকম কমিউনিটি আছে, তাদেরকে সামনে নিয়ে আসার জন্য কোটার ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ। এটা আমরা মানি। তখন শিক্ষার্থীরা এটা বলেছিল, কোটা সংস্কারের কথা বলেছিল, কিন্তু গভর্নমেন্ট যেটা করলো সেটা হচ্ছে কি সম্পূর্ণ কোটা বাতিল করে এই যে কমিউনিটি, যারা পিছিয়ে পড়া কমিউনিটি, তাদেরকে সাধারণ মানুষের থেকে একদম বিচ্যুত করে ফেললে। এবং দেখা গেল যে আজকে দেখতেই পাচ্ছেন মুক্তিযোদ্ধা বনাম সাধারণ মানুষ এমন একটা ডিসকোর্স তৈরি হয়ে গেছে। তো এমনটা তো হওয়ার কথা ছিল না, তাই না? তো প্রধানমন্ত্রী যেটা করলেন, আমাদের সবার সাথে একটা প্রহসন করলেন। আজকে যারা মুক্তিযোদ্ধার সন্তান বলেন, তাদের পরিবার সদস্য বলেন, তারা কিন্তু আমাদের দেশের জন্য গৌরব। কিন্তু এখন সাধারণ মানুষ বললাম, যখন মুক্তিযোদ্ধার পরিবার বা সন্তান এরকম একটা অবস্থান তৈরি হয়ে গেছে, তখন কি হয়েছে বলেন তো? তখন হয়ে গেছে এমন দেশের মধ্যে আমরা ব্রিটিশরা যেমনটা চেয়েছিল, ডিভাইড অ্যান্ড রুল, ঠিক প্রধানমন্ত্রী ঠিক আমাদের শিক্ষার্থীদের সঙ্গে বা সাধারণ মানুষের সঙ্গে ঠিক একই কাজটা করলেন। আর আজকে যে কথা উনি এখন বলছেন যে 2024 সালে এসে উনি বলছেন যে এই দাবিটা অযৌক্তিক। এখানে এতগুলো মানুষ, এতগুলো শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে যুক্ত হয়েছে, স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে যুক্ত হয়েছে। উনি কি শুধুমাত্র মানে বিচক্ষণতা শুধু কি ওরাই আছে? আর শিক্ষার্থীরা কি, এই যে মানুষ, এতগুলো মানুষ আছে, সারা বাংলাদেশের জনগণ, তারা কি কিছুই বোঝে না? তাদের কি হচ্ছে বিচার বিশ্লেষণ করার কোনো যোগ্যতা নাই? ব্যাপারটা এরকম একটা অবস্থান তৈরি হয়ে গেছে। সো উনি যদি আমাদেরকে বলে যে এই দাবি অযৌক্তিক, তাহলে পাল্টা প্রশ্ন আমরা এটাও করব যে আপনি যেই ক্ষমতা বলে এই কথাটা বলছেন যে এই দাবি অযৌক্তিক, আপনি যে ক্ষমতা বলে বলছেন এবং যে প্রহসনটা আপনি করছেন, সেই প্রহসন, সেই ক্ষমতা, সেটা কি যৌক্তিক না অযৌক্তিক? এই ব্যাপারটা আপনি উত্তর দিয়ে তারপর আপনি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে আসবেন যে আমরা যৌক্তিক না অযৌক্তিক। দেখেন, এখন বলা যায় যে রাষ্ট্রের যে এখন কাঠামো, যেটা হচ্ছে ভঙ্গুর অবস্থা আছে, এটা মেরামতের কাজ চলছে। এখানে সাময়িক অসুবিধার জন্য সবাই দুঃখিত, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই যে আজকে এখানে শিক্ষার্থীরা একসাথে হয়েছে, তা আন্দোলন করছে, সংগ্রাম করছে, এটা কিন্তু তাদের শুধুমাত্র নিজের স্বার্থের জন্য না, আপনার পরবর্তী প্রজন্মের স্বার্থের জন্য এটা করছে। আপনার সন্তান আছে, আপনার সন্তানকে এরকম বৈষম্যের শিকার হওয়া লাগতে পারে। তো আজকে শিক্ষার্থীরা যে দর্শক, ইতিমধ্যে আপনারা সেই ছাত্রীর যে আন্দোলনরত অবস্থায় যে কথাগুলো আলোচনা করেছে, সেই কথাগুলো আপনাদেরকে আমি শুনিয়েছি। তবে এখানে প্রশ্ন দাঁড়িয়ে যায়, রনির যে বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলোর মাঝে কতটুকু যুক্তি আছে? যে যুক্তিসঙ্গত কথাগুলা রনি বলেছেন, এবং রনি প্র্যাকটিক্যালে মাঠে ছিলেন, উনি মাঠে থেকে ছাত্রদেরকে সাপোর্ট দিয়ে উনি কথাগুলো বলেছিলেন। আসলে রনি যে যুক্তিটা দেখিয়েছে, এটা কি আসলে যুক্তিসঙ্গত কথা বলছেন রনি, নাকি এটা সরকারের বিপক্ষে বলছেন, জনগণের বিপক্ষে বলছেন? আসলে যতটুকু যুক্তিসঙ্গত মানুষকে বোঝানো যায়, সেই জিনিসটুকুই উনি তুলে ধরতে চেয়েছেন, উনি যেটা বলতে চেয়েছেন। তবে এই যুক্তিকে আবার কেউ বলছেন যে এইভাবে ছাত্রছাত্রীদেরকে যুক্তি দিতে নেই। চলুন ব্যারিস্টার সুমন কেন যান নাই আন্দোলনে, তার কিছু ব্যাখ্যা শুনে আসি। আমি বুঝতেছি, আমি যদি এরা দুইলার মধ্যখানে যাই, এর হটটা কিল আমার উপরে পড়তে পারে, কারণ এ তো আর আমারে দেখে মারতেছে না, দুইলাই কিলাকিলি লাগছে। তখন আমি কর্ম কি তার দুইলারে বাঁচাইবার লেগিয়া মধ্যখানে আমি আমাইয়া তাও একটা কিল আমি খাইলো, জানি এরার মারামারিটা যেন কমে। আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটাই লেগে আমার পুরস্কার কোনটা জানেননি? ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম, ই কিল খাইছি, আমার এতে কোনো দুঃখ নাই। হিসাবের মালিক হইলে গিয়ে মহান রাব্বুল আলামিন। যাই হোক, আমি আপনারা আরেকটা কথা কই, এটা আপনাদেরকে বলা, বিভিন্ন এলাকায় কোটা নিয়ে আন্দোলন হইতেছে। আমাদের এলাকায়ও অনেকে কোটার বিষয়ে আন্দোলন করতেছেন বা করার চেষ্টা করতেছেন। এমপি হিসাবে আমার বক্তব্য হইল, আপনাদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমাদের কোনো সমস্যা নাই, আমরা আপনাদের সাথে একমত। কিন্তু ধরেন আন্দোলন করতে গিয়ে যদি খারাপ লোকরা আন্দোলনের মধ্যে ঢুকিয়া যদি হয় চল আমরা থানা ভাঙ্গি, আমরা অফিস ভাঙ্গি, আইও আমরা অমুকের বাড়িতে আগুন লাগাইলাই, ইটা কি ঠিক হইব? আমরা অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি। আমি নেতা হিসাবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকব। কিন্তু যারা সাধারণ ছাত্রছাত্রী, এদের ফাঁকে গিয়া যদি খারাপ লোক ঢুকে যদি আপনার একটা দোকানে আগুন লাগাইতে, বদনামটা কি সাধারণ ছাত্রছাত্রীর হবে না? আমি সবাইকে ধৈর্য ধরার, আগামী রবিবারে সুপ্রিম কোর্টে হয়তো একটা সিদ্ধান্ত হবে,
সিদ্ধান্ত হয়ে গেলে এই কোটার জন্য যারা যা চাচ্ছেন, যে আন্দোলন করতেছেন, এটা যদি ফাইলাইন সুপ্রিম কোর্টে, তাইলে কি আর আমাদের দরকার আছে আর কিছু করার? এর মধ্যে কিছু লোক দেখেন কালকে বিভিন্ন জায়গায় আগুন লাগাইছে, মেট্রো রেলে আগুন লাগাই দিছে, এই বিটিভিতে আগুন লাগাই দিছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে 9-10-এর ছেলে বা মেট্রিক পরে ইন্টারমিডিয়েটের ছেলে এর কলজায় খাবো না একটা আগুন লাগাইতে? তাই আগুন লাগাইছে খেটায় বুঝেন না আপনি? ওই মালে ওই খটায় ই কেন খটা আছে, খটায় চাইতেছে খাটল খাইলি তো। তাইলে আমি আপনারা এমপি হিসাবে আমার সোনারঘাট মাধবপুরে আমি আপনাদেরকে আহ্বান জানাই, শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা প্রতিবাদ করেন, আমরা আপনাদের সাথে আছি। তবে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে কোনো বদনামের ভাগিদার করেন না। এইভাবে ভাঙাভাঙি কোনো দিনই কোনো ভালো এবং শান্তি আনতে পারে না। চলমান কোটা সংস্কার আন্দোলনে নিয়ে কিছু ইয়াং জেনারেশন আপনার সম্পর্কে কোমলমতি, এই যে ছোটো ছোটো শিক্ষার্থীর মন থেকে আপনাকে মুছে ফেলে দিচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি চাইব আর কি আপনি কিছু একটা বলবেন, কারণ আমরা জানি যে আপনি বাংলাদেশের আইকন এবং আপনার মতো এমপি বাংলাদেশের দ্বিতীয়জন হয় না, এটা দেশের প্রায় 90% যুবক মনে করে। ঠিক আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এটা কোমলমতি যারা শিশু বা ধরেন তাদের তো মনটা থাকে কোমল, যার কারণে এখানে বিভ্রান্ত করা সহজ। তারা কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তাদের দাবি এটা আটকাই আছে অ্যাপেলেট ডিভিশনে। কই আছে? সুপ্রিম কোর্টে আছে। সুপ্রিম কোর্ট রায় দিব রবিবারে। এখন রায়ের মধ্যে এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায়, তাইলে কি আর কোনো ষড়যন্ত্র আছে? আমি আমার স্পষ্ট বক্তব্য যে জায়গা লই আপনার সাথে মাইক আমার কোর্টও রায় রবিবারে যে জায়গা আপনার না আমার। এখন কোনো মুরব্বী যদি কয় যে বাইরে রবিবারে তোমরা সমাধান হওয়ার আগ পর্যন্ত তোমরা লাঠালাঠি হইল না, এটা কি কোনো ভুল কথা হইব? কোনো মুরব্বী যদি কয় রবিবারে তো সিদ্ধান্ত পাইবাই, ওই রবিবার পর্যন্ত বার চাইয়া এর ভিতরে বাই মাথা বাটাবাটি করলে জায়গা তো ইয়া মামলা হইব 326-এর, হইব নি? রবিবারে সিদ্ধান্ত হইব ঠিক হই, ধরেন আপনি পাইছেন আমি পাইছি না, কিন্তু এর আগে যে মারামারি করলা এর আগের মামলা কোনটা হইব? মারামারি হইব না নি? এবারে বাড়ি পাইলা জায়গা পাইলাই ঠিক হই, কিন্তু শুক্র শনিবারে যে খাদ্যটা লাগলায় এটা আমি কইছি। অনেকে চাইতেছে যে একটা অশান্তি তৈরি হইতো, দেশ একটা শান্তি ভঙ্গ করতো, কারণ গুলাবানি করতো, কইরা ইটারে খামো লাগাইতো। এখন আমি এমপি হিসাবে আমার এলাকাত বা কোনো জায়গার মধ্যে শান্তি নষ্ট হোক এটাকে আমি ফারি এলাও করতাম? ধরেন আমার বদনাম হইব, এই মেয়ে তুমি তা মাতো খেরে, ধরেন আপনি আর অমুকে এই 2 লাই নাজমুল আরে 2 লাই কিলাকিলি লাগছে, আমি এমপি এলাকার, ওকে আমি বুঝতেছি আমি যদি এরা 2 লাইয়ের মধ্যখানো যাই এহরটা কিলা আমার উপরে পড়তে পারে, কারণ এ তো আর আমারে দেখে মারতেছে না, 2 লাই কিলাকিলি লাগছে। তখন আমি কর্ম কি তার 2 লারে বাঁচাইবার লেগিয়া মধ্যখানে আমি আমাইয়া তাও একটা কিল আমি খাইলো জানি এরার মারামারিটা যেন কমে। আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এটাই লেগে আমার পুরস্কার কোনটা জানেননি? ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম, ই কিল খাইছি, আমার এতে কোনো দুঃখ নাই। হিসাবের মালিক হইলে গিয়ে মহান রাব্বুল আলামিন। আমি কিতার লেগে কিতা চাইছি, বালানা খারাপ চাইছি, এটা করছি দেখই তোমরা দেখো। আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখই 1 লাখ ভোটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে তোমরা আমার ভাস করাই দিছো। সুতরাং এটাই আমার উত্তর, আপনারা শান্তি বজায় রাখবেন, বাকিটা আমরা সারাক্ষণ আমরা। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সে বক্তব্য শুনেছেন। তার নিজস্ব এলাকায় সেই বক্তব্যগুলো দিয়েছিলেন যখন কোটা আন্দোলন চলে, কিন্তু সেই কোটা আন্দোলনের সূত্র ধরে ব্যারিস্টার সুমন যখন কথা বলতে গিয়েছিলেন এবং কথা বলেছিলেন, তখন জনগণের প্রশ্নের সম্মুখীন হয়ে উনি কোটা আন্দোলনকে নিয়ে কিছু কথা বলেছিলেন, যে কথাগুলা আসলে ব্যারিস্টার সুমনের অনেকেই মেনে নিতে পারছেন না। কেননা একজন এমপি এবং একজন আইনজীবী হিসাবে উনি কথা দিয়েছিলেন ছাত্রের পক্ষে কাজ করবেন, কিন্তু আজকে বলছেন যে ওইখানে গেলে নিরাপদ নয়, কেননা কে কখন মেরে বসেন। তাহলে কি ব্যারিস্টার সুমন মেরের ভয়েই
মারের ভয়ে সে যান নাই নাকি কোনটা? অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন।